নমস্কার, আমি কল্যাণ মণ্ডল। সঙ্গীত অ্যান্ড স্বাস্থ্য উইথ কল্যাণ রাজ চ্যানেলে আমাদের আজকে নতুন একটা বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চলেছি। সেটা হচ্ছে যে একটা বয়সের পর মানুষের দেখা যাচ্ছে আমাদের যে 50 পেরোলেই সেটা পুরুষ হোক বা নারী উভয়ের হাঁটু বেঁকে যাওয়ার একটা সমস্যা নিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখন ভুগছেন। তো এটা এবং ডাক্তাররা বলছেন যে ওজন কমালে সেটা হয়তো ঠিক হতে পারে বা এর বিভিন্ন চিকিৎসা রয়েছে। তো আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি ডক্টর দিবাকর বাসুকে, যিনি গত 25 বছর ধরে এই বিষয়ে গবেষণা করেছেন। এবং তার কাছ থেকে আমরা জেনে নেব যে একটা বয়সের পরে হাঁটুর যে সমস্যা, হাঁটু বেঁকে যাওয়া বা হাঁটু সম্পর্কিত বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, সেটা কি ওষুধ ছাড়া বা অন্য পদ্ধতি থেকে কি পুরোপুরি নিরাময় সম্ভব? যদি সম্ভব হয় তাহলে আমরা কিভাবে সম্ভব সেটা সেটা আমরা ডক্টর বাবুর কাছ থেকে জেনে নেব। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের আলোচ্য বিষয় হাঁটু বেঁকে যাওয়া, যেটাকে সাদা বাংলায় বলা হয় বোলে, অর্থাৎ ধনুকের মতো হাঁটুটা বেঁকে যাওয়া। প্রথমে আমরা কারণটা বলবো, তারপরে সেখান থেকে সাধারণ প্রাকৃতিকভাবে আমরা এটাকে কিভাবে এখান থেকে নিবৃত্তি পেতে পারি, যাতে করে আমাদের ব্যথার ওষুধ বা আর্টিফিশিয়াল কোনো ব্রেসলেট পরে, কাপ মাসল পরে দিনের পর দিন ক্যালসিয়াম, ভিটামিন ডি3 খেয়ে যেতে না হয়। সেজন্য কিছু টিপস আমি দিতে চাইব। যদি আপনার ভালো লাগে আমরা ধন্য হব। বোলেগ বা জেনুভেরাম, এটা অনেকগুলো কারণই আছে। তার মধ্যে যে কারণগুলো আমাদের আলোচ্য নয়, অর্থাৎ কারো একটা জেনেটিক্সে রয়েছে পাটা একটু বাঁকা, তাদের নিয়ে আমাদের চিন্তা নেই। আপনার আঘাতের জন্য হয়েছে, তাদের জন্য কিছুটা চিন্তা আছে। আর যাদের ম্যালনিউট্রিশন, অর্থাৎ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য হয়েছে, নিউট্রিশনটা ঠিক করা। আর সর্বোপরি রয়েছে আমাদের অস্টিওআর্থারাইটিসের পরে যেটা আমরা দেখতে পাই, 4th ডিগ্রি অস্টিওআর্থারাইটিস হলে কিন্তু হাঁটুটা বাঁকতে থাকে। তো এখন প্রথমত জানতে হবে যে অস্টিওআর্থারাইটিসটা কি, অস্টিওআর্থারাইটিস কেন হয়। অস্টিওআর্থারাইটিস হচ্ছে একটা নির্দিষ্ট বয়সের পরে আপনার হাঁটুর মাঝখানে যে একটা কুশন মতো থাকে, মেনিসকাস বলা হয়, কার্টিলেজ, অ্যাকচুয়ালি এই কার্টিলেজগুলো টিয়ার অ্যান্ড ওয়্যার হয়ে যায়, মানে এটা ক্ষয়ে যায় বা ছিঁড়ে ছিঁড়ে যায়। আর সাইনোফিয়াল ফ্লুইড নামে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা এটাকে রসসিক্ত করে থাকে। এটা ফলে কি হয়, গ্যাপিংটা ঠিক রাখে এবং আমাদের চলাফেরা করতে সুবিধে করে। এখন এই এই যে ডিফর্মিটি শুরু হলো, এটা কেন হলো? তো আমরা আমাদের দীর্ঘ গবেষণায় দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত ব্যবহারের ফলে ম্যাল ইউজ অফ সাম মাসেলস, যেমন আমাদের সামনে থাকে 4টে মাসেল, সামনের থাই মাসেলটা কি হয়, স্টিফ হয়ে যায়। সাধারণভাবে দেখা যায় এটা স্টিফ হয়ে গেছে। আর এটা যদি স্টিফ হয়, উল্টো দিকের যে হ্যামস্ট্রিং মাসেলসটা রয়েছে, 3টে মাসেলের সমাহার, এই মাসেলটা উইক হয়ে যায়। তাহলে আমাদের যেটা প্রথমেই করা দরকার, যদি স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি কেন হয়েছে, কারণ এটা উইক হয়েছে, হ্যামস্ট্রিং মাসেলস। তো আমরা কি করতে পারি, আমরা এখানে এই মাসেলসগুলোকে শক্তিশালীকরণ করতে পারি। শক্তিশালী মানে যেটা স্টিফ হয়েছে সেটাকে আমি স্ট্রেচিং এর পরে স্ট্রেচিং করতে 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 এটাকে আমরা নরম করতে পারি, ইলাস্টিসিটি বাড়াতে পারি। ইলাস্টিসিটি বাড়ালাম আমার সামনের কোয়াড্রিসেপ মাসেলসে, এবং সঙ্গে সঙ্গে পিছনের যে হ্যামস্ট্রিং, গ্লুটিয়াস, কাপ মাসেল রয়েছে, এগুলোকে আমরা শক্তিশালী করতে পারি। শক্তিশালী করলে কি হবে, আস্তে আস্তে ওটা একটা জায়গায় চলে আসবে, মাঝখানে সমস্ত সমস্যা আমরা সমাধানের দিকে এগোতে পারব। আর এর সঙ্গে আরো দুটো মাসেল থাকে। আমার গ্লুটিয়াসের একটা নির্দিষ্ট মাসেল টিএফএল বলা হয়, আর একটা হচ্ছে আমার এখানে আইটি ব্যান্ড নামে একটা ব্যান্ড থাকে, সেই ব্যান্ডটাকেও আমরা ইলাস্টিসিটি বাড়িয়ে দিতে পারি। দেবার পরে কি হয়, আস্তে 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 সেটা কিন্তু সোজা হতে থাকবে। অর্থাৎ সোজা হতে গেলে আরো একটা জিনিস আপনাকে করে রাখতে হবে,
আমি ফিজিওথেরাপিস্ট ভাই বা বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইবো, আপনি পাটাকে সামনে প্রসারিত করে দিন, প্রসারিত করে দিয়ে একটা চওড়া বেল্ট দিয়ে সেটাকে বেঁধে দিন। বেঁধে দেওয়ার পরে হাঁটুতে বাঁধলেন, তার নিচে আর একটা বাঁধন দেবেন, ওইভাবে 20 মিনিট রেখে দিন। এই সময়ের মধ্যে আপনি যেটা করবেন, ধরুন অস্টিওফাইট হয়েছে, সেটাকে তো ঠিক করতে হবে, ওটা তো আর ওই মাসেল ঠিকঠাক করে বা মাসেল শক্তিশালী করে বা স্ট্রেচিং করে সেটাকে ইলাস্টিসিটি বাড়িয়ে দিয়ে ঠিক হবে না, ওই অস্টিওফাইটটাকে ভেঙে দিতে হবে। আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি করে কিন্তু সেটাকে ডিস্ট্রয় করে দিতে পারি। আর বাকি রইল ওই যে ফ্লুইডটা কমে গেছে, আপনার কার্টিলেজ ওয়ার অ্যান্ড টিয়ার হয়ে গেছে, এই কার্টিলেজটাকে আমরা নতুনভাবে তৈরি করে দিতে পারি। সেটা একটা নতুন পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা যে লেজার বিম দিয়ে ওটাকে কিন্তু আবার নতুনভাবে তৈরি করে দিতে পারি। আর গ্লুকোসামাইন কনভার্টিং সালফেট আমরা ইউজ করতেই পারি। গ্লুকোসামাইন কনভার্টিং সালফেট ইউজ করলে কি হবে, আপনার ব্যথা নাশক, অন্যান্য ব্যথার ওষুধের মতো কোনো রকম সাইড এফেক্ট হয় না, অনেক দিন ধরে নাগাড়ে খাওয়া যায়, 1 বছর ধরেও খাওয়া যায়। তাতে কি হবে, কার্টিলেজটা নতুন তৈরি হবে, আপনার ব্যথা কমবে, এটা কমতেই থাকবে। বাকি রইল আমার হ্যামস্ট্রিং শক্তিশালীকরণ। নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, কিছু এক্সারসাইজ আছে, নির্দিষ্ট একদম ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। মনে রাখবেন, ফিজিওথেরাপিস্টের কাছে যাবার আগে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি বলে দেবেন কোন মাসেলটা উইক হয়েছে, কোন মাসেলটা স্টিফ হয়ে গেছে, কোন মাসেলটাকে উপরে কাজ করতে হবে, সেটার জন্য কিন্তু ডাক্তারবাবু ডায়াগ্রাম করে দেবেন। নইলে যেটা হবে, মানে এটা একটু ভেবে দেখবেন যে একটা 10 তলা বাড়ি করব, সেই বাড়িটার জন্য আমি রাজমিস্ত্রিকে দিয়ে করাতে যাচ্ছি, সেটার কোনো ইঞ্জিনিয়ারের দরকার নেই, কারণ কাজটা তো করবে রাজমিস্ত্রি। কিন্তু ডায়াগ্রাম যদি না হয়, আপনার যথেষ্ট আলো বাতাস হবে না, আলটিমেটলি খরচটা অনেক বেশি বেড়ে যাবে এবং বাড়িটা ভেঙে পড়তে পারে, কারণ রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার নয়, ইঞ্জিনিয়ার এর জন্য প্রশিক্ষিত। তো এখানে আপনার পেশিগুলোকে চিনতে ডাক্তারবাবু যতটা দক্ষ, ততটা ফিজিওথেরাপিস্ট নাও হতে পারেন। সুতরাং দুজনের মিলিত প্রচেষ্টা কিন্তু আপনাকে নতুন হাঁটু তৈরি করে দিতে পারে। তাহলে কি করতে হবে, আমাকে বেঁধে রেখে আল্ট্রাসাউন্ড লেজার বিম দিয়ে ওই নতুন কার্টিলেজ তৈরি করে দিতে হবে। হাঁটুটা দিনের পর দিন সমান হতেই থাকবে, 20 মিনিট বেঁধে রাখুন, তাতেই হবে। তারপরে যেটা করতে হবে, আমার এক্সারসাইজগুলো করতে হবে, যেটা আমার হ্যামস্ট্রিং, গ্লুটিয়াস মাসল, আমার কাপ মাসল শক্তিশালী হবে, আমার ইলাস্টিসিটি বাড়বে। এটা করলে কিন্তু আস্তে 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 আপনার ওই অস্টিও আর্থারাইটিসটা থামবে। অস্টিও আর্থারাইটিস থামবার পরে কি হবে, আস্তে 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 সেটা আর অ্যাডভান্স স্টেজে যাবে না। আপনাকে যখন বলা হয়েছিল যে এটা হাঁটু অপারেশন করে নিন, অপারেশন করতে গেলে প্রথম কথা 4-5 লাখ টাকা লাগে, কিন্তু তাতে করেও সেটা সব সময় সফল নাও হতে পারে, আপনার হাঁটু মুড়তে সমস্যা হতে পারে, আপনার সেখান থেকেও ব্যথা হতে পারে, তখনও কিন্তু আপনার সেই ফিজিওথেরাপি অবলম্বন হবে। তো সেই ফিজিওথেরাপি অবলম্বন করবার আগে আপনি আগে থেকেই করুন, অপারেশনের আগেই করুন, করলে কিন্তু এটা একদম নতুন হাঁটু আপনি তৈরি পেতে পারেন, একদম নতুন সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব। শুধু এই সামান্য কাজগুলো করতে হবে আপনাকে। এবং করতে গেলে কি করতে হবে, আপনাকে একজন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি বলে দেবেন যে আপনার কি সারাতে হবে, কোন পেশিটা দুর্বল হয়েছে, কোন পেশিটা স্টিফ হয়ে গেছে, যাকে একটু নারিশ করা দরকার, অর্থাৎ তাকে একটু কাজকর্ম করা দরকার, হয় ইলাস্টিসিটি বাড়াতে হবে, আর নইলে আপনার শক্তিশালীকরণ করতে হবে। এই দুটোর সমাহারেই কিন্তু আপনি একদম নতুন একটা হাঁটু পেতেই পারেন। আশা করছি অস্টিও আর্থারাইটিসের পরবর্তী কারণগুলো আমাদের। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এটা অনেকেরই প্রশ্ন। আপনি বলছেন যে মানে একদিকে আমরা ইউজ কম করছি একটা পোর্শন, সেই জন্য সেটা উইক হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই বলেন যে তারা অনেক হাঁটাহাঁটি করছেন, ওভার ইউজ যে বিষয়টা, তো সেক্ষেত্রে তারা তো এক্সারসাইজ করছেন, মানে হাঁটাটাও তো একটা ব্যায়ামের মধ্যেই পড়ছে, তাহলে সেক্ষেত্রে তারা এত হাঁটাহাঁটি করছেন, তাহলে তাদের সমস্যাটা কেন হচ্ছে, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওজন, ওয়েট, ওভারওয়েট, যেটা অনেক মানুষ রয়েছেন যারা কিনা ওভারওয়েট কিন্তু তাদের হাঁটুর ব্যথা নেই। অনেকে আছেন যারা কিনা ওভারওয়েট, বয়সও অনেক বেশি, অথচ তাদের হাঁটুর ব্যথা নেই। আবার কম বয়সী, ওয়েটও কম, কিন্তু তাদের হাঁটুর ব্যথা দেখা যাচ্ছে কেন? মানে তাহলে ওজনটা কিভাবে হাঁটুর ব্যথাটাকে এফেক্ট করছে, এই সম্বন্ধে। ব্রিলিয়ান্ট কোশ্চেন।
অভাবনীয়, মানে আমরা এই রকম কোশ্চেন আশা করি ভীষণভাবেই। ও প্রথম কথা আমাকে যেটা বললো সেটা হচ্ছে ওভার ইউজ। আমরা প্রচুর হাঁটাহাঁটি করছি, প্রচুর সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, এটা যদি ওভার ইউজ হয় তাহলে ব্যাপারটা কি হলো? এই বলছেন এক্সারসাইজ কম হয়েছে, আবার বলছেন এটা করলে বেশি হয়েছে, তাহলে মাপকাঠিটা কি? আর দ্বিতীয় কোশ্চেন যেটা করেছে সেটা হচ্ছে যে তার বয়স অনেক বেশি, 60, 70, 80 যাই হোক, তার অনেকেরই 90 কেজি ওজন, তার তো হাঁটু ব্যথা নেই, অথচ বয়সও কম, 40 বা 50 বছর বয়স, তার কিন্তু হাঁটু ব্যথা। তাহলে ওয়েটটাই কি সব? তা আমি প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেন বলতে চাইব, আমার ওভার ইউজ মানে আমি উপর দিয়ে সিঁড়িতে চড়ছি, দৌড়চ্ছি, হাঁটছি, প্রচুর করছি, তাতে করে আমার নির্দিষ্ট মাংসপেশির উপরে চাপ বেশি পড়ছে। অর্থাৎ আমার সামনের, একটু সাধারণত সামনের এই কোয়াড্রিসেপ মাসেলটার উপরে চাপ বেশি পড়ে। যদি চাপ বেশি পড়ে তখন কি হয়, পিছনের মাংসপেশিগুলো তুলনায় কিন্তু দুর্বল হয়ে যায়, যার জন্য ডিফর্মিটি শুরু হয়। এই শুরু হয়ে গেল হাঁটুর গন্ডগোল। ব্যালেন্সটা কমে যাবার জন্য তাহলে আমাকে যেটা করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, দুজনের সমাহারে যেটা করতে হবে ওই ব্যালেন্সটা ওরা করে দেবেন। ব্যালেন্সটা করে দিলে কিন্তু আপনার আবার এই ব্যথাও চলে যাবে, হাঁটুর সমস্যা আবার যে ডিফর্মিটিগুলো শুরু হয়েছিল, অস্টিওফাইট শুরু হয়েছিল, কার্টিলেজ হয়ে যাচ্ছিল, টিয়ার অ্যান্ড ওয়্যার হয়ে যাচ্ছিল, সরে যাচ্ছিল, বেঁকে যাচ্ছিল, সবগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব ওই হারমোনিটা যদি আপনি প্রথম বা সেকেন্ড স্টেজে তৈরি করে ফেলেন। এবার বাকি রইল অনেক বেশি ওজনের মানুষকেও দেখা গেছে হাঁটুর ব্যথা নিয়ে সমস্যা বলছেন না তারা। ডাক্তারবাবু বলছেন, না বলবেনই ওজন কমান, ওজন কমালে আমার কাজটা করতে সুবিধে হবে। কিন্তু আমি বলি কি, আপনার ওই 90 কেজি ওজনে আপনার যে পায়ের মাংসপেশিগুলো আছে, আপনার গ্লুটিয়াস বা কোমরের মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশিগুলো সক্ষম আপনার ভার বহন করতে। আবার ওই 40 বা 50 কেজি ওজনের যে মানুষটি, তার মাসেলগুলো আপনার ওইটুকু ভার হজম করতে যথেষ্ট নয়। তাহলে করতে হবে আপনাকে ওই মাসেলগুলোকে নারিশ করতে হবে। কোনোটা স্টিফ হয়ে গেছে, কোনোটা বেয়ারাভাবে শক্তি কমে গেছে, সেটাকে শক্তিশালী করতে হবে। এবং ওজনটা কমাতে গেলে পারলে আপনার সুবিধেতে কিছুটা হয়, আপনার সুবিধে হয় যদি আপনি ওই মাসেলগুলোকে একটা সুরে বেঁধে রাখতে পারেন, যে এই মাসেলটা দুর্বল ছিল, এই মাসেলটা শক্তিশালী করলাম, এই মাসেলটা স্টিফ ছিল বা ওই অর্থে শক্তিশালী হয়ে গেছে, এটাকে আমি একটা জায়গায় নিয়ে আসা। আর একটা কথা বলি, যে বেশি চলাফেরা করলে আপনার হাঁটুর সমস্যা শুরু হতে পারে। আচ্ছা, আমরা তো একটা কথা জানি, আপনি যে কোনো পেশির যত বেশি ব্যবহার করবেন, একবারে নয়, ধীরে ধীরে অভ্যস্ত হবেন, সেই অঙ্গটা কিন্তু উন্নত হতেই থাকে। আমি একটা উদাহরণ দিই, অ্যাসপার ল্যামার তিনি বললেন যে জিরাফের গলা কিন্তু আগে আমাদের মানে স্বাভাবিক ছিল, গরু ছাগল মোষের মতো স্বাভাবিক গলা ছিল। পাতা উঁচুতে পাতা খেতে 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 তাদের গলাটা লম্বা হয়ে গেছে। আবার দেখুন, কাজ না করলে কি হয়, মানুষের একটা সময় লেজ ছিল বাঁদরের মতো, সেই লেজটা আস্তে 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 চামড়ার নিচে চলে গেছে, কারণ তার আর ব্যবহার হয় না। তো অতিরিক্ত ব্যবহারে ওটা হলো অতিরিক্ত, কম ব্যবহারে এটা একদম চামড়ার নিচে গিয়ে একদম আত্মগোপন করে রইল। তাহলে জায়গাটা হচ্ছে যে শক্তিশালী করলে সেটা উন্নত হয়, কিন্তু সেই শক্তিশালী করবার একটা পদ্ধতি থাকবে, তো যে সমস্ত পেশিগুলোকে আপনাকে তৈরি করতে হবে। মানুষ গাছে চড়তো, নারকেল গাছের আগায় চড়ে যেত, দৌড়তো, সাঁতার কাটতো, আমাদের কাজকর্মগুলো কমে গেছে। নির্দিষ্ট আমরা হাঁটা চলার জন্য যেটুকু দরকার, আমরা দৌড়বার জন্য যেটুকু দরকার, ওই সামনের মাসেলটা হচ্ছে, কিন্তু আমার পিছনের মাসেলটা ব্যবহার হচ্ছে না। যে মুহূর্তে এদের মধ্যে মানে বৈষম্য দেখা দিল, একজন অতিরিক্ত কাজ করছেন আর একজন একদম কম কাজ করছেন, তাদের মধ্যে একটা ব্যালেন্সের অভাব ঘটে গেল, তখনই শুরু হলো সমস্যা। তাহলে প্রথমে আমাকে করতে হবে ব্যালেন্সটাকে নিয়ে আসতে হবে।
যেটা দুর্বল হয়েছে শক্তিশালী করতে হবে, যেটা শক্তিশালী বা স্টিফ হয়ে গেছে সেটাকে ওই স্ট্রেচিং করে করে আবার জায়গায় আনতে হবে। তাহলে বোধহয় আমরা একটা গ্রামার বলতে পেরেছি যে সেই জায়গাটা অবলম্বন করলে আমরা একদম নতুন জীবন পেতেই পারি।